আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ফরেক্স ইন্ডাস্ট্রি টোটালটা কিভাবে কাজ করে এবং টোটাল ইন্ডাস্ট্রিটা যে আপনাদের বিরুদ্ধে কাজ করে বা রিটেল ট্রেডার্সের বিরুদ্ধে কাজ করে এটার ব্যাপারে আমরা টোটাল একটা আইডিয়া নিব। আপনারা জানেন যে আমরা রেফারেল বা প্রিমিয়াম সিগন্যাল এগুলা সেল করা বন্ধ করছি। অনেকগুলো কারণ আছে এর পিছনে। সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা প্রফিট করলেও যে ওয়েতে যা কিছু ট্রেড করা হচ্ছে এটা আপনারা লং টার্মে প্রফিটেবল হবেন না, কারণ আপনারা যে ওয়েতে সিগন্যাল চান সে ওয়েতে প্রফিটেবল হওয়া সম্ভব, কিন্তু প্রফিটটাকে সাস্টেইন করা সম্ভব না। আবার আমরা যে ওয়েতে ট্রেড করি সেই ওয়েতে আপনাদেরকে ট্রেড করাইতে গেলেও সেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, সেগুলোও আমরা আজকে জানতে পারব। যার জন্য আমরা গত মাসে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছিল সবাইকে আমরা রিফান্ড করে দিছি। মেবি 2 জন বাকি আছে, তাছাড়া বাকি সবাইকে রিফান্ড করে দিছি। আর আমরা কোনো সিগন্যাল সেলিং বা রেফারিং এগুলোর মধ্যে ভবিষ্যতে কখন যাব না। এখন যেহেতু আমরা অন্য কোনো আর্নিং সোর্স আপনাদের থেকে এক্সপেক্ট করতেছি না, সেহেতু আমাদের সাথে আপনাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। অর্থাৎ আমি বা আমরা এখন ইউনিক ফরেক্স চাইলে আপনাদের সাথে এখন মন খুলে কথা বলতে পারবে। ট্রেডিংয়ের যে সত্য বিষয়গুলা সেগুলা এখন আমরা মন খুলে আপনাদেরকে দেখাতে পারবো। আজকের এই ভিডিওটা জানি না কত বড় হবে, হয়তো 1 ঘন্টার আশেপাশে হবে, কিন্তু ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ট্রেডিংয়ের ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং যুক্তি এবং প্রমাণ সহ বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আপনারা এতদিন যাবৎ শিখে আসছেন সেগুলা এক কথায় গার্বেজ, একদমই ননসেন্স থিওরি আপনাদেরকে শেখানো হয়েছে এবং এগুলা শেখানোর জন্য অনেক বড় বড় খেলোয়াড় পুরা বিশ্বকে ঘিরে রাখছে। আচ্ছা, তো আমরা শুরু করি। দেখেন, যে কোনো ব্যবসায়ী যদি আপনি নামেন, সেটা হইতে পারে ফার্মেসির ব্যবসা, সেটা হইতে পারে ফার্মিং, সেটা হইতে পারে ক্লথিং, কসমেটিক্স, হোয়াটএভার, যে কোনো ইন্ডাস্ট্রিতেই আপনি ব্যবসায় নামলে পারে সবার আগে বুঝতে হবে যে ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে, ইন্ডাস্ট্রির মেন প্লেয়ারগুলা কারা এবং সেই প্লেয়ারদের স্বার্থ কোথায়। এক সেকেন্ড, একটা ফোন আসছিল। তো যেখানে ছিলাম, যে ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে এবং ইন্ডাস্ট্রির যারা বড় বড় খেলোয়াড় আছে তাদের স্বার্থ কোথায় আপনার সাথে, এটা বুঝতে হবে। তো ফরেক্স ইন্ডাস্ট্রিতে, ফরেক্স কথাটা ঠিক না, টোটাল ট্রেডিং ইন্ডাস্ট্রিতেই, ফরেক্স ট্রেডিং ইন্ডাস্ট্রি, দেশীয় ট্রেডিং ইন্ডাস্ট্রি, সমস্ত ট্রেডিং ইন্ডাস্ট্রিতেই টোটাল 5 জন খেলোয়াড় থাকে। সবচাইতে বড় খেলোয়াড়, যার ক্ষমতা সবচাইতে বেশি, তারা হচ্ছে এক্সচেঞ্জেস। যেমন বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে শেয়ার মার্কেটে, আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসই আছে। তবে 80-90% ট্রেডিং ভলিউম
90% বলা ভুল হয়, 80% ট্রেডিং ভলিউম ডিএসই থেকে আসে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আসে বাংলাদেশের স্টক মার্কেটে। তো এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় এক্সচেঞ্জ। ঠিক তেমনিভাবে এই ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সচেঞ্জও আছে। মেনলি দুইটা বড় বড় এক্সচেঞ্জ, তারা হচ্ছে অধিকাংশ বলা যায় যে তাদের হাতেই সমস্ত ক্ষমতা, মনোপলি বিজনেস, যে তারাই সমস্ত টাকা পয়সা এদিক ওদিক করে এক কথায় ট্রেডিংয়ের জন্য। ব্যাংক, হেডস ফান্ড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এগুলা সবাই লিকুইডিটি প্রোভাইডার্সের আন্ডারে পড়ে। এই লিকুইডিটি প্রোভাইডার্সের আপার লেভেলে থাকে হচ্ছে এক্সচেঞ্জেসগুলা। লিকুইডিটি প্রোভাইডার্স যেরকম ব্যাংক, হেডস ফান্ড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এরা যখন এদের টাকা প্রয়োজন হয়, লিকুইডিটি অর্থ হচ্ছে আপনার এক কথায় তারল্য, টাকা পয়সা। যখন তাদের এই বিষয়গুলোতে সাহায্য প্রয়োজন হয়, বিজনেসের প্রয়োজন হয়, ক্রেডিটের প্রয়োজন হয়, তখন তারা এক্সচেঞ্জেসের মাধ্যমে কাজ সারে। তো এদের চাইতে এদের ক্ষমতা অনেক বেশি। সবচাইতে ফুড চেনের উপরে আছে কারা? এক্সচেঞ্জেসগুলা। সেকেন্ডে আছে লিকুইডিটি প্রোভাইডার্স, যাদের কাছে সবচাইতে বেশি টাকা আছে। আচ্ছা, 3 নম্বরে আছে রিটেল ব্রোকার্স। এই রিটেল ব্রোকার্স কারা? যাদের যাদের আন্ডারে আমরা অ্যাকাউন্ট খুলি, অর্থাৎ ফর এক্সাম্পল এক্সনেস, আইসি মার্কেটস, এফএক্সটিএম, এফএক্সসিএম, এই জাতীয় যে ব্রোকারগুলো আছে আমরা, এরা হচ্ছে সবাই রিটেল ব্রোকার্স, আমজনতার দালাল। 4 নম্বরে ট্রেডিং এডুকেটরস, এরা অনেক বড় খেলোয়াড়। তো ট্রেডিং এডুকেটরসদের আব্বু বলা যায় রিটেল ব্রোকার্স। অধিকাংশ, আমি 99.99% ট্রেডিং এডুকেটরসদের কথা বলতেছি, 0.01% ভিন্ন হইতে পারে। বাট রিটেল ব্রোকার্স এটা অনেক বড় খেলোয়াড় আমাদের জন্য, অনেক বড় সমস্যারও কারণ। 5 নম্বরে সবার শেষে থাকে রিটেল ট্রেডার্স। আমরা, আপনি, আমি, আমরা সবাই, আমরা আমজনতা $100 নিয়ে আসি, এদেরকে দিয়ে যাই, এদেরকে দিয়ে যাই, এদেরকে দিয়ে যাই, এদেরকে দিয়ে যাই। ফুড চেনে বা যে কোনো চেইনে যে থাকে সবার লাস্টে, সে সবসময় হয় শোষিত এবং শিকার তাকেই করা হয়। ঠিক একইভাবে এই ফুড চেইনের সবচাইতে কম ক্ষমতাধর বডি হচ্ছি আমরা, রিটেল ট্রেডার্স। তো আমাদেরকে শোষণ করলেই এরা চলবে, এরা চলবে, এরা চলবে, এরা চলবে। যদি এরা আমাদেরকে শোষণ না করে, এদের দিন যাবে না। আমাদেরকে শোষণ না করলে এরা কমিশন পাবে না। আমাদেরকে শোষণ না করলে এরা রেভিনিউ বা প্রফিট পাবে না। এরা পাবে না হচ্ছে লোন থেকে আসা ইন্টারেস্ট, এটা পাবে না এরা। এরা পাবে না এরা যে লোনটা নিয়েছে, ক্রেডিট নিয়েছে, সেখান থেকে আবার ইন্টারেস্ট এরাও খায়, কমিশন এরা খায়, কারণ এরা সবার উপরে থাকে। তাই এই 5 নাম্বার ফুড চেনের 5 নাম্বার স্তম্ভকে শোষণ করা এই প্রথম 4 জনের সম্পত্তি, দায়িত্ব, অধিকার বলে এরা মনে করে এবং শোষণ করে আসছে, শোষণ করে যাবে, এটাই স্বাভাবিক। এখন কিভাবে শোষণ করে এই ব্যাপারগুলো আমরা বুঝবো।
দেখেন, রিটেল ব্রোকারস যেগুলো আছে, এই ব্রোকারদের রেভিনিউ মডেলটা কি? আমি প্রফিট মডেল বলতেছি না। প্রফিট বলতে আপনার সকল খরচা বাদ দিয়ে যেটা আপনার একদম নিট লাভ থাকে সেটা হচ্ছে প্রফিট। আর রেভিনিউ বলতে আয়, যেটা আপনি দেখা যাচ্ছে একদিনে আপনি 10টা গেঞ্জি বিক্রি করলেন, 10টা গেঞ্জি থেকে আপনি 1000 টাকা পাইলেন বিক্রিত দাম, সেটা হচ্ছে আপনার রেভিনিউ। বিক্রিত দাম 1000 টাকা, আপনি ওই গেঞ্জিগুলো কিনছেন হচ্ছে প্রত্যেকটা 50 টাকা করে, তাহলে পরে আপনার 10টা গেঞ্জির দাম 500 টাকা, বিক্রি করছেন 1000 টাকায়, তাহলে পরে 500 টাকা আপনার প্রফিট। আর টোটাল যা সেল করছেন 1000 টাকা, এটা হচ্ছে আপনার রেভিনিউ। ঠিক আছে? তো ব্রোকার্সদের রেভিনিউ কিভাবে আসে এটা জানা আমাদের জন্য খুব প্রয়োজন। এর কারণটা হচ্ছে এক্সচেঞ্জেসের সাথে আমরা সরাসরি লিঙ্কড না, লিকুইডিটি প্রোভাইডার্সদের সাথে আমরা সরাসরি লিঙ্কড না, কিন্তু রিটেল ব্রোকার্স এরা হচ্ছে আমাদের ত্রাণকর্তা যখন আমরা ট্রেডিং করতে চাই, কারণ আমাদের ট্রেডিংয়ের ফ্যাসিলিটি সব কিছু এরা দেয়। ট্রেডিং এডুকেটরস এদেরকে বোঝা খুব প্রয়োজন, কারণ আমরা কীভাবে ট্রেড করব, ট্রেডিং কি, সমস্ত কিছু বোঝানোর দায়িত্ব নিয়েছে হচ্ছে ট্রেডিং এডুকেটরসরা। সিগন্যাল গ্রুপ, শিক্ষক, গুরু, দুবাইতে থাকা শেখ, সবাই। এখন দেখেন রিটেল ব্রোকার্সদের রেভিনিউ মডেল। কি কি উপায়ে রিটেল ব্রোকাররা আপনার কাছ থেকে ইনকাম করে এটা জানতে হবে আগে, কারণ ওদের ইন্টারেস্ট বা স্বার্থ না বুঝলে আপনারা বুঝতে পারবেন না ওরা কি চাই। ওদের প্রথম ইনকামের মডেল হচ্ছে স্প্রেড। স্প্রেড জিনিসটা কীরকম? ধরেন গুগলের শেয়ার, আপনি বায়ার, মার্কেট চলতেছে এখন 100 টাকা, $100 করে প্রতিটা শেয়ার আপনি কিনতে যাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে সেলার যারা আছে তাদের মধ্যে সর্বনিম্ন প্রাইসে যে সেল করতে চাই সে হচ্ছে সেল করতে চাচ্ছে $102। ঠিক আছে? তাহলে এখন 100 থেকে 102 এই পর্যন্ত হচ্ছে আপনার র স্প্রেড। ঠিক আছে? যে আপনি কেনার সাথে সাথে এই $2 আপনি লসে থাকবেন। তো এই যে স্প্রেড বা পার্থক্য কেনা এবং বেচার দামের মধ্যে, আস্ক এবং বিড প্রাইসের মধ্যে, এটা হচ্ছে স্প্রেড বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে ব্রোকাররা যেটা করে, কিভাবে আপনার কাছ থেকে টাকা নেওয়া যায় সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা ব্রোকাররা করে, এবং এরা এটা কিভাবে করে, $102 যেখানে র স্প্রেড, সেখানে $102 যেখানে বিক্রিত মূল্য সেলারের, সেখানে ব্রোকার আপনাকে দিবে, বলবে যে $102.50, 50 বা 5 সেন্ট এটা বলেন না কেন, এটার নিচে কোনো সেলার নাই। তাহলে আপনি কি হবে, আপনি কেনার সাথে সাথেই $2.5 যাবেন মাইনাসে, কারণ আপনার স্প্রেড লাগছে। এটা আস্ক প্রাইস বিড প্রাইসের মধ্যে পার্থক্য। তাহলে এখানে ব্রোকারের সরাসরি 50 সেন্টস প্রফিট, এখানে ব্রোকারের সরাসরি 50 সেন্টস প্রফিট সে মার্কেট মেক করতেছে। এক কথায় এরা হচ্ছে মার্কেট মেকার। রিটেল ব্রোকার্স যারা আছে এরা হচ্ছে মার্কেট মেকার্স। 99.99% ব্রোকার তারা হচ্ছে মার্কেট মেকার্স। তারা এইভাবে টাকা নেই ফ্রড ওয়েতে। যে কোনো রেপুটেবল, অধিকাংশ
রেপুটেড ব্রোকার যারা আপনাকে চিনেন তারা সবাই মার্কেট মেকার্স। তো এই যে স্প্রেড, এই স্প্রেডের যেই প্রফিট, এটা হচ্ছে ওদের প্রথম রেভিনিউ মডেল, সর্বপ্রথম রেভিনিউ মডেল। এখান থেকে ওরা ইনকাম করে কমিশনস। কমিশনস যে কোনো ট্রেড আপনি প্লেস করলে পারে, ধরেন এক্সনেসে জিরো অ্যাকাউন্ট, ওখানে কিন্তু আপনার স্প্রেড দেয় খুবই কম, সামান্য স্প্রেড থাকে, কিন্তু কমিশন নাই। এটা হচ্ছে ওদের সেকেন্ড রেভিনিউ মডেল। ট্রেড বন্ধ বা ক্লোজ করার সময় ওরা একটা কমিশন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। ঠিক আছে, এরপরে 3 নাম্বার আর 4 নাম্বার, এই দুইটা টার্মের সাথে আমরা কেউ পরিচিত না। আমরা মনে করি যে ব্রোকার শুধু ইনকাম করে কমিশন থেকে, কিন্তু আপনাকে আমি হয়তো বা বোঝাইতে সক্ষম হব যে ব্রোকারের 2% ইনকাম, টোটাল যে রেভিনিউ তার 2% ইনকাম আসে স্প্রেড এবং কমিশন থেকে। বাকি ইনকাম আসে না, 2%-এর ভিতরে ফাইন্যান্সিং টানার পরে বাকি 98% ইনকাম আসে ওটিসি গেইন থেকে। তো প্রথমে আমার ফাইন্যান্সিং টার্ন কি এটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরেন আপনি ইউএসডি জেপিওয়াই সেল করছেন, ঠিক আছে? এর অর্থ কি? ইউএসডি সেল জেপিওয়াই বাই। সমস্যা হচ্ছে ইউএসডির ইন্টারেস্ট রেট 4.5%, জেপিওয়াইয়ের ইন্টারেস্ট রেট 0%। সমস্যা এখানে যেটা হয় যে যেহেতু আপনি এমন একটা কারেন্সি ছেড়ে দিচ্ছেন যেটার ইন্টারেস্ট রেট বেশি এবং প্রফিট বেশি দেয়, ইন্টারেস্ট রেট বেশি দেয়, সেটা আপনি সেল করতেছেন বা ছেড়ে দিচ্ছেন। অন্যদিকে আপনি ওই টাকা দিয়ে জেপিওয়াই কিনতেছেন। তো এখানে আপনার ইন্টারেস্ট রেট চলে আসে মাইনাসে, যেটাকে আমরা সোয়াপ বলি। এক্সনেসে আপনারা দেখবেন সোয়াপ লেখা। এই যে বিটকয়েন সোয়াপ লং 0.91, সোয়াপ শর্ট 0। অর্থাৎ প্রত্যেকটা কারেন্সিতেই আপনি ট্রেড করতে গেলে পারে এটা দেখতে পাবেন। তারা যেটা করে যে হচ্ছে এই যেই লসটা আপনাকে ক্যারি করতে হবে যদি আপনি ট্রেডটা ওভারনাইট হোল্ড করেন, সেই লসটার পরিমাণ ওরা অনেক বেশি করে দেখায়। দেখা যাচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট দেওয়া লাগতো কথার কথা 0.2 সেন্ট, ওরা দেখাবে 0.3 সেন্ট। কিন্তু যখন আপনি ইউএসডি বাই করবেন আর জেপিওয়াই সেল করবেন, তখন তো আপনার 2 সেন্ট প্রফিট পাওয়ার কথা, মানে ইন্টারেস্ট পাওয়ার কথা, সোয়াপ পাওয়ার কথা যদি আপনি ওভারনাইট ট্রেড হোল্ড করেন। কিন্তু তখন দেখবেন আপনাকে ঠিক এইভাবে দেখাবে 0। এই যে সোয়াপ শর্ট 0, তখন আপনাকে 0 দেখাবে। অর্থাৎ আপনি যখন মাইনাসের দিকে থাকবেন তখন আপনাকে মাইনাসটা বেশি করে দেখাবে, যখন আপনি প্রফিটের দিকে থাকবেন তখন আপনাকে কোনো প্রফিট দিবে না, কোনো সোয়াপ আপনাকে দিবে না, কোনো ইন্টারেস্ট আপনাকে দিবে না। এটাকে ইসলামিক ওয়েতে চিন্তা করলে হবে না যে আমি ইন্টারেস্ট খাবো না, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে এদের রেভিনিউ মডেলটা বোঝাচ্ছি। আপনি খাবেন না, কিন্তু আপনাকে দেওয়া তো ঠিকই লাগবে। যখন তারা আপনাকে ইসলামিক অ্যাকাউন্টটা খোলাবে তখন তারা কিন্তু এই সোয়াপটা আবার কেটে নেবে কমিশনের মাধ্যমে, ওভারনাইট হোল্ডিং কস্ট তারা তখন তাদের সেটা দেখাবে। ঠিক আছে, তো ফাইন্যান্সিং টার্ন জিনিসটা কি সেটা আমি হয়তো বোঝাতে পারতেছি। ট্রেড ওভারনাইট হোল্ড করলে পারে যে সোয়াপটা হয় সেই সোয়াপটাতে হেরাফেরি করে এরা 99.9% ব্রোকার। তো এই তিনটাকে কন্ট্রিবিউট করে
ব্রোকারের টোটাল প্রফিটের 98% থুক্কো 2%, অথচ এই 2%ই আমরা জানি, এই 2% সম্পর্কে আমাদের আইডিয়া আছে, বা বলা যায় যে এই 1.5% সম্পর্কে আমাদের আইডিয়া আছে, কিন্তু বাকি 98% প্রফিট মডেল সম্পর্কে আমাদের ধারণা নাই। কারণ কোনো ইউটিউবার কোনো দিন এই ব্যাপারে কথা বলবে না, কারণ বললে পারে তারা যেটা শেখাচ্ছে আপনাকে টেকনিক্যাল এবং স্ক্যাল্পিং, এগুলো চলবে না আর মার্কেটে। আপনারা তখন অল্প অল্প করে কেউ কেউ বুঝে যাবেন সমস্যা কোথায়, ঠিক আছে? তো এই যে ওটিসি গেইন, এই জিনিসটা হচ্ছে ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার। এখন ওভার দ্য কাউন্টার জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি নাপা কিনতে গেলেন, দোকানদার আপনাকে একবারে দিয়ে দিবে। আপনি ঘুমের ওষুধ কিনতে যাবেন 2 পাতা, দোকানদার বলবে প্রেসক্রিপশন নিয়ে আসো। তাহলে নাপাটা ছিল ওভার দ্য কাউন্টার ওষুধ, গেলেন দিয়ে দিল, কোনো ঝামেলা নেই, সব কিছু নিজেদের মধ্যেই হয়ে গেল, ঠিক আছে? ব্যাপারটা এরকম। আর ঘুমের ওষুধ কিনতে গেলে ভেরিফাইড একজন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসো, ব্যাপারটা এরকম। তো এখন এই ওটিসি গেইন জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আপনি $100 আপনি ডিপোজিট করলেন আপনার অ্যাকাউন্টে। এখন আপনি তো টাকাটা দিলেন রিয়েল টাকা, কিন্তু ওরা ওই ডলারটার বিপরীতে আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে $100 সমপরিমাণ ভার্চুয়াল ক্রেডিট। $100 সমপরিমাণ ভার্চুয়াল ক্রেডিট। কেন? এটা বুঝবেন। 10 জন যদি আপনার মতো $100 ডিপোজিট করে, তাহলে ওদের কাছে থাকবে টোটাল $1000। ওরা সবাইকে ভার্চুয়াল মানি বা ক্রেডিট দিয়ে দিল। আপনারা নিশ্চয়ই জানেন 90%, আমার মনে হয় না কেউ ডিবেট করবেন, কমপক্ষে 90% ট্রেডার লুজার। আমার অবজারভেশন বলে 99.5% ট্রেডার লুজার। কিন্তু আমি আপনার তর্কের খাতিরে ধরে নিলাম 90% ট্রেডার লুজার। সেই ক্ষেত্রে ওরা জানে মাস শেষে এই 9 জন অ্যাকাউন্ট জিরো করে ফেলবে, তো আমার এদেরকে কোনো উইথড্র দেওয়া লাগবে না। ইভেন যদি আমি $2 উইথড্র দিও, ওরা এর বিপরীতে আরও বেশি ডিপোজিট করবে এবং আলটিমেটলি ওরা লসেই যাবে। আলটিমেটলি ওরা যত ডিপোজিট করছে সমস্ত টাকা পয়সা লস করে তারপরে যাবে। তাহলে এই $900 ওদের কাছে ডিপোজিট হিসেবে রয়ে গেল। 9 জন লস। একজন ধরে নিলাম যে সে খুব ভালো ট্রেডার, সে প্রফিট করছে 3 মাস 4 মাস পরে 6 মাস পরে সে তার অ্যাকাউন্টকে ডাবল করছে, অর্থাৎ $100 প্রফিট করছে সে। কিন্তু এই যে $100 আমি মাইনাস লিখছি, এর কারণটা হচ্ছে এটা, তখন কি হবে, এই যে $900 ডিপোজিট হয়েছিল, এই $900 থেকে $100 যারা মাইনাস, যে প্রফিট করছে তাকে দেওয়া লাগবে। এই $800 ওদের থাকবে টোটাল প্রফিট। এবার বুঝতে পারছেন তো যে কেন আমি আপনাকে কথাটা বলতেছি? এখন আপনি বলবেন যে ভাই আপনি তো এইখানে বললেন যে রিটেল ব্রোকার্সরা এদের কাছ থেকে লিকুইডিটি নাই, যে কোনো অর্ডার আসলে এদের কাছে সরাসরি ট্রান্সফার করে দেওয়ার কথা, কিন্তু করে না কেন? কারণ যদি করে তাহলে ওদের এইখান থেকে $800 জায়গায় প্রফিট আসতো সর্বোচ্চ হয়তোবা $80, শুধুমাত্র স্প্রেড, কমিশন আর ফাইন্যান্সিং টার্ন থেকে, কিন্তু ওটিসি গেইনটা হইতো না। এই জন্য ওরা আপনি যখন যেই অর্ডারগুলো প্লেস করেন সেই অর্ডারগুলা ওরা লিকুইডিটি প্রোভাইডারের কাছে ট্রান্সফার করেই না, ওরা ওটা ইন হাউসই রাখে। আমি কোনো ব্রোকারের দুর্নাম করতে চাই না, জাস্ট উদাহরণের খাতিরে মানে উদাহরণের জন্য আপনাকে বোঝাচ্ছি। আপনি এক্সনেস ব্রোকারের
লিকুইডিটির প্রোভাইডারকে এটা খোঁজার চেষ্টা করবেন, গুগল, চ্যাট জিপিটি, যেখান থেকে পারেন। এক্সনেসের কোনো লিকুইডিটি প্রোভাইডারই নাই, ওদের সমস্ত কিছুই ইনহাউস। ওরা ওদের যেই পলিসি, সেখানেও ওরা সেটাই বলছে যে ওদের সমস্ত লিকুইডিটি ম্যানেজমেন্ট ইনহাউস। ইনহাউসের অর্থ কী? ওরা জানে 98% ট্রেডারই আলটিমেটলি লস করবে, ওদেরকে আমার উইথড্র দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর উইথড্র দিতেও আমাদের কোনো প্রবলেম নাই, কারণ দিলে পারেও তো ওরা আবার আসে আমাদের এখানে ডিপোজিট করবে, আবার আলটিমেটলি ওরা লস করে বিদায় নেবে। তাহলে কি হলে, একদিকে আপনার কাছে আছে 98% মানুষের টাকা ডিপোজিট সহ, আর একদিকে আছে 2% মানুষ, অর্থাৎ 2জন মানুষকে আপনার মাঝে মাঝে একটু প্রফিট দেওয়া লাগবে। এই জন্য ওরা ইনহাউস। তো এদের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? যদি আপনি প্রফিট করেন কন্টিনিউয়াসলি, তাহলে আপনারা চলে যাবেন ওদের এই বুক ট্রেডারে, অর্থাৎ আপনি ওদের জন্য একটা প্রবলেম, কারণ নিয়মিত ওদের ঘরের থেকে আপনাকে টাকা দেওয়া লাগতেছে। ওরা ওদের ঘর থেকে আপনাকে টাকা দিতে মানে বাধ্য হচ্ছে। আপনি যদি বি বুক ট্রেডার হন, অর্থাৎ লস মেকিং ট্রেডার হন, তাহলে পারে আপনি ওদের জন্য অনেক বেশি ভালো, কারণ আপনি প্রতি মাসে আসছেন, $100 ডিপোজিট করতেছেন, চেষ্টা করতেছেন, ওদেরকে দিচ্ছেন, চলে যাচ্ছেন। তাহলে আমি যে কথাগুলো বলতেছি ব্রোকার ধরে ধরে, আপনি এগুলো ভেরিফাই করবেন যে আমার এই কথাগুলো কতটুকু সঠিক। ঠিক আছে? এই যে টার্মগুলো ইউজ করছি, এগুলা দিয়ে আপনি দেখবেন যে কতটুকু সঠিক, এবং এগুলা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। কারণ আমি মনে করি আপনারা এতদিন যাবৎ যা শিখছেন, ইউটিউব, ফেসবুক, গুরু, সবার থেকেই যা শিখছেন গার্বেজ, সব কিছুই গার্বেজ। আজকে যা শিখতেছেন এই ভিডিও থেকে, হয়তো বা এটা ট্রেডিংয়ের 3%, 4%, বাট অ্যাকচুয়ালি একটা কিছু শিখলেন যেটা অ্যাকচুয়ালি কাজে দিবে আপনার জীবনে। ট্রেডিং করতে গেলে অন্ততপক্ষে কাজে দিবে, বাস্তবতা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আপনি মানে ব্রোকার কখনোই চাবে না যে আপনি প্রফিট করেন রেগুলার, কারণ আপনি যত প্রফিট করবেন তত ওদের ঘরের থেকে টাকা চলে যাবে, আর আপনি যত লস করবেন তত আপনার ডিপোজিটের তার টাকা ওদের ঘরে রয়ে যাবে। এখন ব্রোকারও এটা জানে যে 10 জনের ভিতরে 9 জন লস করবে, এই 9 জনের সবাই কিন্তু আবার পুনরায় ডিপোজিট করবে না। সুতরাং এই ধরনের ব্রোকার 30-35% ওদের টোটাল যেই রেভিনিউ, সেটা স্পেন্ড করে মার্কেটিংয়ের ক্ষেত্রে। মার্কেটিং করে কাদেরকে দিয়ে? আপনারা হয়তো বা দেখবেন খালি এতটুকুই যে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ব্যানারে এদের মার্কেটিং দেখা যায়, বাট এটা 5% শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। বাকি 30% যায় ইউটিউবার বা ট্রেডিং এডুকেটরসদের পকেটে, যাতে ব্রোকার্সদের যে ন্যারেটিভটা আছে সেই ন্যারেটিভটা আপনাদেরকে পুশ করতে পারে, যেটাতে ব্রোকারদের লাভ হয়, আপনার না। এরপরে একটা টপিকে আসি, সেটা হচ্ছে মার্জিন। একটা ব্রোকার যে আপনাকে চেনে না, জানে না, কিন্তু সে এত ভালো মানুষ, $100 ডিপোজিট করলেন, কমপক্ষে $10,000 এক্সপোজার আপনাকে দিয়ে দিল। লেভারেজ আমি এখানে 100x ধরে হিসাব করছি, কিন্তু আপনারা জানেন যে আপনারা যখন অ্যাকাউন্ট খোলেন কমসে কম $1,000 লেভারেজ বা 2000 লেভারেজ, 3000 পর্যন্ত আমরা লেভারেজ নিয়ে থাকি। তো যদি কেউ অনেক বেশি কনজারভেটিভ হয়, সে অ্যাটলিস্ট 500 নেয়, তারপরেও আমি ধরছি যে আপনি 100 লেভারেজ নিয়েছেন,
তাহলে আপনি টোটাল $100কে ব্যবহার করতে পারতেছেন $10,000 হিসাবে। কিন্তু ভাবতে হবে এটা এক $10,000-এর 1% হয় $100, আর এই 1% যদি আপনি শেষ করে ফেলেন বা লস খান, তাহলে এই টোটাল $10,000 আপনার শেষ, অর্থাৎ এই $100 মাইনাস পকেটে। কার? ব্রোকারের। শুধু কি ব্রোকার? এইবার আসলে মজার ব্যাপারটা দেখবেন। হ্যাঁ, এই যে মার্জিনটা আপনাকে দিল, কেন দিল? এই মার্জিনটা দেওয়ার ফলে নিশ্চয়ই আপনার ট্রেডিংয়ের ভলিউম বা পরিমাণ বেড়ে যাচ্ছে। পরিমাণ বলতে আমি বোঝাচ্ছি লট সাইজ। লট সাইজ বলতে 0.01, আপনি যদি 100x নেন সেটা একরকম, আর যদি 0.01 200x নেন বা 500x 2000x নেন সেটা আরেক রকম। কারণ কি? মার্জিন, আপনি যখন একটা হচ্ছে খুবই কম মার্জিনের অ্যাকাউন্ট, মানে খুবই কম লেভারেজের অ্যাকাউন্টে ট্রেড নেবেন, তখন দেখা যাবে 0.01 লটে ইউএসডি বাই বা সেল করার পরে আপনার কাছে আর মার্জিন নেই। কিন্তু যখন আপনি হাই লেভারেজের অ্যাকাউন্টে ট্রেড করবেন, তখন দেখা যাবে আপনি 0.01 লটের 100, 150, 200 ট্রেড নিতে পারতেছেন একই সময়ে, কারণ আপনার কাছে টোটাল $10,000 এক্সপোজার দেওয়া আছে, যাতে আপনি বড় বড় ভলিউমে ট্রেড নিতে পারেন, বেশি বেশি ট্রেড করতে পারেন, বেশি বেশি ট্রেড করতে পারেন। কেন চাই? ওরা কেন এটা বলে যে কেন আপনাকে এই সুযোগটা দিয়ে রাখছে, এটা বুঝতে হবে। স্প্রেড, এখান থেকে ওদের বেশি ইনকাম আসতে হলে দুটো কাজ হইতে হবে, ভলিউম এবং ফ্রিকোয়েন্সি। ট্রেড হইতে হবে বেশি পরিমাণে, ট্রেড হইতে হবে বেশি বার। যদি আপনাকে লেভারেজ কম দেয়, মার্জিন যদি না দেয়, তাহলে আপনি বেশি ভলিউম কি চাইলে নিতে পারবেন? কারণ আপনার তো পারচেসিং পাওয়ার কম থাকবে। আপনি নেবেন কীভাবে? আপনি একটা পজিশন নেওয়ার পরে একটা পজিশনে নিতে পারবেন না, কারণ একটা জিনিসের ভ্যালু যদি $100 হয়, আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, তাহলে আপনি সেই জিনিসটা একবার কিনতে পারবেন। কিন্তু আপনার যদি হচ্ছে পারচেসিং পাওয়ার দিয়ে দেওয়া হয় $10,000 সমান, তাহলে পারে আপনি ওই জিনিসটা অনেক বেশিবার কিনতে পারবেন। তাহলে আপনার ভলিউম বাড়তেছে ট্রেডিংয়ের, এই জন্য ওরা মার্জিন দেয়। ফ্রিকোয়েন্সি, যত বেশিবার আপনি ট্রেড করবেন তত বেশিবার ওদের স্প্রেডের থেকে ইনকাম হবে। কমিশনের ক্ষেত্রেও সেম, যত বড় ভলিউম তত বেশি কমিশন, যত বেশি লট সাইজ তত বেশি কমিশন। ফ্রিকোয়েন্সি, যতবার ট্রেড নেবেন ততবার ওরা হচ্ছে কমিশন কাটবে। ফাইন্যান্সিং টার্ন সেম, যত বেশি ভলিউমে ট্রেড নেবেন তত বেশি ওরা সোয়াপ কাটবে। ফ্রিকোয়েন্সি যত বেশিবার হবে, যত বেশি কয়টা ট্রেড আপনার রাতে ট্রেড ওপেন থাকবে, তত ওরা বেশি ফাইন্যান্সিং টার্ন থেকে প্রফিট করতে পারবে। ওটিসি গেন, এই তো এটা হচ্ছে একটা সঠিক জায়গা। এই যে আমি আপনাকে বুঝাইছিলাম যে সব কিছু ইন হাউস রাখে এবং ওরা চায় যে সবাই লস করুক, এই জন্যই ওরা অনেক হাই লেভারেজ দেয়, যাতে আপনি উল্টা পাল্টা ট্রেড করে আপনি যত পারেন বেশি বেশি ট্রেড করবেন এবং প্রতি মাসে একটা বা দুইটা করে অ্যাকাউন্ট নষ্ট করবেন। কারণ $100 একটা অ্যাকাউন্টে লেভারেজ ছাড়া আপনি একটা কারেন্সি হোক, একটা স্টক হোক, আপনি যদি একটা ট্রেড নিয়ে রাখেন, আপনার ওই টাকা শেষ হইতে হইতে এক বছরে শেষ হবে না। যে ট্রেডটা আপনার উল্টা দিকে যাইতেও থাকে, তাও আপনার শেষ হবে না। অর্থাৎ আপনার যেই টাকা হারানোর প্রসেস, সেইটাকে লেভারেজ দিয়ে অনেক দ্রুত করে দিচ্ছে, যাতে ওরা দ্রুত এই ওটিসি গেইনটা করতে পারে। এই জন্য ওরা আপনাকে ফ্যাসিলিটেট করতেছে বাই ভলিউম, বাই ফ্রিকোয়েন্সি, ট্রেডিং ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা বুঝলাম যে ব্রোকার কি কি কারণে কি কিভাবে প্রফিট করে। এখন ব্রোকার তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, ওদেরকে যোগাযোগ করতে হইলে পারে কাদের সাহায্য নিতে হবে জানেন? এই যে ট্রেডিং এডুকেটরস, যারা আপনাকে ট্রেডিং শেখায়, ওরা আপনাকে শেখাবে যে দিনে 3 থেকে 5টা সিগন্যাল, 10 থেকে 12টা সিগন্যাল
বিনিময়ে কোনো টাকা পয়সা চাই না, খালি রেফারেন্সে আসো। আচ্ছা, এখন প্রত্যেকটা ট্রেড যখন আপনি নেবেন তখন আপনি হাই কমিশন দিচ্ছেন, হাই স্প্রেড দিচ্ছেন। এর ফলে যেটা হচ্ছে, ব্রোকার যা কমিশন এবং স্প্রেড থেকে যা প্রফিট করে তার 20% এই যে এডুকেটরস তাকে কমিশন হিসাবে দেয়, রিকারিং কমিশন। প্রত্যেকটা ট্রেডে 20% কমিশন, আমি প্রমাণ সহ আপনাকে দেখাচ্ছি। প্রত্যেকটা ট্রেডে 20% করে কমিশন কমপক্ষে, এবং মাস শেষে একটা ভালো অ্যামাউন্টের রিবেট দেয়, $500 $1000 রিবেট দেয়। আপনি ইউটিউবে ভিডিও দিবেন, ব্রোকার এসে বলবে যে প্রতি ভিডিও প্রতি আমি $10 করে তোমাকে স্পন্সর করতেছি। যদি একদম ছোট ইউটিউবার হন তাও $10। যারা বড় বড় ইউটিউবার আছে এক একটা ভিডিওর জন্য $3000 $4000 করে পর্যন্ত স্পন্সরশিপের ফি নেয়। কেন নেই? তাদের লাভ হয় তাই। কি প্রচার করে? যেটাতে ব্রোকার্সদের লাভ হয় সেই ইনভার্স ন্যারেটিভটাই আপনাদের কাছে প্রকাশ করে এবং আপনাদেরকে শেখায় যে এইটাই সঠিক, কারণ এইটাতেই তাদের তাদের সমস্ত দিকে লাভ আছে। আর আমাদের সমস্যা হচ্ছে যে আমরা দুবাইতে কেউ একজন গেছে, সেখানে গিয়ে সে ভিডিও বানাচ্ছে, আমরা ভাবি তার কাছে অনেক টাকা আছে এবং সে ট্রেড করে করে অনেক টাকা ইনকাম করছে। প্রতি মাসে $1000 অ্যাকাউন্টকে সে কম্পাউন্ডিং করে করে বছর শেষে 1 কোটি টাকা বানাই। আমাদের চিন্তা ভাবনাগুলো এরকম হয়, কিন্তু আমরা এটা বুঝি না দুবাই যাইতে ভিসার খরচ বা ভিসার খরচ বলতেছি, প্লেন ভাড়া 50 থেকে 70,000 টাকা সর্বোচ্চ। একটা ওখানে গিয়ে সুপার কার ভাড়া করতে 30,000 টাকা। ওখানে গিয়ে একটা 5 স্টার হোটেলে থাকতে একদিন বা 1.5 দিন 30-40,000 টাকা। আপনি যদি একদিন একটা কারে ভিডিও করে বা হোটেলে ভিডিও করে কন্টেন্ট বানাই রাখেন, ওটা আপনার 1 বছরের কন্টেন্ট হয়ে যাবে। মানুষ দেখবে যে এর লাইফ স্টাইল, এর গাড়ি, এর বাড়ি অন্য লেভেলের, তাহলে পারে আমার একেই ফলো করা উচিত। মানুষ তখন তার পিছনে দৌড়াই। সে তখন বলে যে কোটেক্সে রেফারেন্স অ্যাকাউন্ট খোলো, কোটেক্স, প্রিমিয়াম গ্রুপ, শিওর সিগন্যাল, অপশন ট্রেডিং, ঠিক আছে? এই জায়গাগুলোতে আনে। অনেকগুলা মানুষ যখন আসে তখন সেখানে ব্যবসা টাকা রোলিং হয়, সেখান থেকে একটা বড় পরিমাণে টাকা প্রফিট থাকে। আপনারা দেখছেন যে আমি যে কোনো জায়গায় ভুল করলে বা ঠিক না হলে গোজামিল দিয়ে হিসাব মিলাই না, আমি বলি যে ঠিক হয় নাই, আমারই ভুল হয়েছে। কিন্তু আমি যদি মনে করি আমি স্ক্যাম করব, তাহলে একটুকু বলি যে প্রথম মাসেই আমাদের টোটাল প্রিমিয়াম সেল হয়েছিল, প্রিমিয়াম সিগন্যাল শুধুমাত্র সেল হয়েছিল 32,000 টাকার। আমাদের কমিশন আসছিল রেফারিং থেকে প্রথম 1 মাসেই, সেটা আর বলতেছি না কত, বাট ওই প্রিমিয়ামের কাছাকাছি। তো টাকার পরিমাণ তো প্রচুর। আমি যদি চাইতাম যে এইভাবে কন্টিনিউ করতে এবং একটা ফলস ন্যারেটিভ আপনাদের সামনে রেগুলার রাখতে, 10 জন আসতো হয়তো বা 4 জন চলে যেত। ওই প্রফিটের টাকা থেকে ঠিক ব্রোকার যেভাবে মার্কেটিংয়ে খরচ করে সেভাবে খরচ করলে পারে আরও মানুষ আসতো, তারাও সেমভাবে স্ক্যাম হইতো, তারাও টাকা দিয়ে যেত। এইভাবেই সিগন্যাল গ্রুপগুলা ক্যাশ রোলিং করে এবং হচ্ছে ব্রোকারের মানে ওই গ্রুপগুলোর যারা মালিক বা চ্যানেলের যারা মালিক বা ইউটিউব চ্যানেলের যারা মালিক তারা ধনী হয়। তাদের টাকার উৎস হচ্ছে এইটা, তাদের টাকার উৎস ট্রেডিং না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের পাড়ার একটা ছেলে গরিব, সে বলতেছে আমি অনলাইনে কাজ করে একটা গাড়ি কিনছি। গাড়ির দাম কত? লেটসে 4 লাখ টাকা। বাইক কিনছে সে, GSX-R কিনছে। তো আপনি ভাবলেন যে আমি এত চেষ্টা করতেছি কিন্তু আমি মাসে 15,000 টাকার বেশি অনলাইন থেকে ইনকাম করতে পারতেছি না। আরও 1 মাস হলো অনলাইন কাজে ঢুকছে,
তাই ও হচ্ছে এক মাসের ইনকাম দিয়ে বা মানে 5 মাস 10 মাসের ইনকাম দিয়েই ও হচ্ছে গাড়ি কিনে ফেলে দিল, ব্যাপারটা এরকম। তো তখন আপনাকে জানতে হবে যে তার টাকার উৎস কি, তার টাকার উৎস কি 4 লাখের ভিতরে 4 লাখই কি তার নিজের ইনকাম করা টাকা? না, হয়তো খোঁজ নিয়ে দেখবেন যে সে কোনোভাবে হয়তো 5-7 মাসে কোনোভাবে 1 লাখ টাকা গুছাইছে, সব কিছু মিলায়ে। কিছু হয়তো সে সেলও করছে, তার আগের ফোনটা সেল করছে বা সামথিং কিছু একটা থেকে সেল করছে, কিছু অনলাইন থেকে ইনকাম করছে, সব কিছু মিলে সে 1 লাখ টাকা ইনকাম করছে। বাকি 3 লাখ এর ভিতরে 2 লাখ তার বাবার কাছ থেকে নিছে, 1 লাখ সে তার আত্মীয় স্বজনের কাছ থেকে নিছে বা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করছে। তারা বিভিন্ন উপায়ে টাকাটা ম্যানেজ করছে, কিন্তু আপনার কাছে এই ন্যারেটিভটা দিল নিজেকে বড় দেখানোর জন্য, যে তার অর্থের উৎস তার কর্ম, তার ব্যবসা বা তার ইনকাম। কিন্তু আপনাকে বুঝতে হবে যে তার টাকাটার উৎস কোথায়, কোত্থেকে আসছে। তো আমরা এই ব্যাপারগুলা মানতে চাই না। আমরা শুধু জানতে চাই রবিন ভাইয়ের অফিস কত বড়, ফরেক্স ওস্তাদের প্রত্যেকটা প্রফিটের স্ক্রিনশট কত বড় বড়, ঠিক আছে? আমরা এই ব্যাপারগুলো নিয়ে বেশি আগ্রহ পাই, মাথা ঘামাই। তো এগুলা একদমই একদম ভুল একটা চিন্তা আপনার ট্রেডিংকে ভালো করার জন্য। এগুলো হচ্ছে সবচাইতে বেশি বড় প্রতিবন্ধকতা, বাস্তবতা না বোঝা। আমি আপনাদেরকে খোলামেলাভাবে দেখাচ্ছি। ধরেন আমি রিফ্রেশ করি, একবার অ্যাপ্লাই করি। এটা আমার একজন রেফারেন্সে অ্যাকাউন্ট খুলছিল একজন। তো আমার রেফারেন্সে আমি কিছুদিন, মনে হয় 1-1.5 সপ্তাহ মতো বলছিলাম রেফারেন্স অ্যাকাউন্ট খোলার কথা। সেখানে দেখেন যে প্রায় 20 জন মতো অ্যাকাউন্ট খুলছে। এই 20 জনের ভিতরে 7-8 জন রেগুলার ট্রেড করতো তারা। এর মধ্যে আমি একটা দিনের একটা অ্যাকাউন্টের, যারই অ্যাকাউন্ট হোক, সে দেখলে পর অফেন্স হবেন না, চেষ্টা করেন ব্যাপারটা বোঝার। একদিনে সে ট্রেড করছে 50টা, টোটাল 50 ট্রানজ্যাকশনস। সে আমাকে প্রফিট দিছে $7.56 একদিনে। তাহলে সে কি আমার প্রিমিয়াম সিগন্যাল কিনছে? না। সে কি আমাকে কোনো টাকা পে করছে? না। তাহলে শুধুমাত্র আমি তার কাছে একটা ফলস ন্যারেটিভ রাখছি। না, ফলস ন্যারেটিভ তো আমি তার কাছে রাখি নাই, কারণ বিটকয়েনের সিগন্যাল তো আমি তাকে দিই নাই। আমি কখনো বিটকয়েন ট্রেড করিও না বা গোল্ডও ট্রেড করি না। তারপরেও সে নিজে নিজে ট্রেড করছে, এগুলো কিন্তু আমি তাকে সিগন্যাল দিইনি। আমি সিগন্যাল দিই খুবই কম, নাম না বললে চলে, খুবই খুবই কম সিগন্যাল দিতাম। কিন্তু সে নিজে নিজে ট্রেড করছে এতগুলা। আমি শুধু একদিন একটা অ্যাকাউন্টে দেখাইলাম, তাহলে বুঝেন যে গত 1 মাসে আমার কয় টাকা ইনকাম হইতে পারে। এই 20 জন যে আমার রেফারেন্স অ্যাকাউন্ট খুলছে, তারপর আমার গ্রুপে মেম্বার কয়জন? 500 জন। তো আমি তো এখন পর্যন্ত মার্কেটিংয়ে নামই নেই। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে কিভাবে কি করলে পারে ভালো হয়, যেটা সত্যি কথা। তো আমার তো ঘরে টাকা আসছে, যথেষ্ট টাকা আসছে। এই যে এখানে 3.63 দেখতেছেন, কারণ আমি টাকাটা উইথড্র করে নিছি এই জন্য। বাট আমার তো ঘরে টাকা আসতেছে রেগুলার। আমি যদি এটা কন্টিনিউ করি, শুধুমাত্র এটা কন্টিনিউ করি, তাহলে পরে আমার ভালো অ্যামাউন্ট টাকা চলে আসবে। আমার হয়তো বা চাকরি বাকরি বা অন্য কিছু করার প্রয়োজন পড়বে না। তাহলে পারে যারা বড় বড় গ্রুপ চালাই, যাদের রেফারেন্সে তারা 100, 150, 200 মানুষকে অ্যাকাউন্ট খোলাই, তাদের ঠিক কতটা ইনকাম হইতে পারে, প্রফিট হইতে পারে রেফারেন্স থেকে শুধুমাত্র, এটা একটা কল্পনা করে দেখতে হবে আপনাকে। নিজে নিজে হিসাব লাগাবেন। আমার ইনকাম আসছে কোন জায়গা থেকে জানেন? শুধুমাত্র এই যে হচ্ছে আপনার 0.04 লটে বিটিসি বাই করছে, ঠিক আছে? বাই বাসটা যেটাই করছে করছে, ট্রেড করছে 0.04 লটে। এখান থেকে আমার কমিশন আসছে 20 টাকা মতো। এখন এখানে আসেন, বিটিসি ইউএসডি 0.04 লট, স্প্রেড 0.86, অর্থাৎ তার একটা ট্রেডে আমি এটা পাইছি 20 টাকা, ব্রোকার পাইছে 60-70 টাকা একটা ট্রেডে। অর্থাৎ যদি আমি এই দিনটা তার দ্বারা ইনকাম করে থাকি 7.56, তাহলে পারে ব্রোকার ইনকাম করছে কমসে কম, আমি জাস্ট বেয়ার মিনিমামটা আপনাকে বলতেছি, $40 সে ব্রোকার প্রফিট করছে। কিসের থেকে? শুধুমাত্র স্প্রেড, কমিশন এবং না ফাইন্যান্সিং টার্ম তো এর ক্ষেত্রে যায় না,
স্প্রেড এবং কমিশন থেকে সে $40 করছে, কারণ আমার 5 গুণ সে ইনকাম করে, ব্রোকার আমার 5 গুণ ইনকাম করে শুধু স্প্রেড এবং কমিশন থেকে। এরপরে আপনার আসে ওটিসি গেইন, এটা হচ্ছে 98% ইনকাম। তাহলে এবার বুঝেন একটা ব্রোকার কয় টাকা ইনকাম করে। এই জন্য ব্রোকাররা ট্রেডিং এডুকেটরসদেরকে সবসময়ই এটা শেখানোর জন্য ইনসেন্টিভাইজ করে যেটাতে ব্রোকারের লাভ আছে। যত ট্রেডিং শেখানোর মানুষ আপনি পাবেন, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে আমি বলতেছি, দ্য ট্রেডিং চ্যানেল, দ্য ট্রেডিং গিক, রাইনার টিও, ইন্ডিয়ান যারা আছে, বাংলাদেশের কথা তো বাদই দিলাম, ওরা তো পুরোপুরি নর্দমা, প্রত্যেকটা কাজ করে একদম সেম এই ফরম্যাটে কাজ করে, একদম সেম টু সেম এই ফরম্যাটে কাজ করে। তারা ব্রোকারের ন্যারেটিভস এবং নিজেদের প্রফিট ব্রোকারের কাছ থেকে এটাকে পাস করার চেষ্টা করে। এবং এই মিথ্যা কথাগুলা এত বেশিবার বলা হয়েছে ট্রেডিং নিয়ে যে আমাদের কাছে মনে হয় এটাই সঠিক, যারা এই ওয়েতে ট্রেড করে না তারাই ভুল। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে এই ইন্ডাস্ট্রির মধ্যে এই খেলোয়াড় এরা কেমনে কাজ করে আপনার বিরুদ্ধে, আপনার টাকা নেওয়ার জন্য সম্পূর্ণ। দেখেন, যখন কোনো মানুষ আপনাকে মানে ইউটিউব থেকে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস শেখেন, আপনাদের কাছে সবসময় মনে হয় যে তারা ভালো এবং তারা সৎ, কারণ তাদের আছে অনেক গাড়ি আছে, বাড়ি আছে, ইউটিউব চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো যারা এগুলো বিশ্বাস করেন তাদেরকে তো আর বেশি কিছু বোঝানোর নাই। আর যাদের মধ্যে একটু ডাউট হয়েছে তারা এই জিনিসগুলো পুনরায় রিথিঙ্ক করবেন। আমি যে এই যুক্তিগুলো আপনাকে দিলাম, যেই প্রমাণগুলো আপনাকে দেখাইলাম, এই প্রমাণগুলো আপনারা নিজেরা ভেরিফাই করবেন এবং দেখবেন। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। গত রোজার সময় ইফতারি কিছুক্ষণ আগে আমি তরমুজ কিনতে গেছি, গিয়ে দেখি যে 50 টাকা কি 35 টাকা কেজি তরমুজ, বাট সেটা এক সপ্তাহ আগেও ছিল 25 টাকা কেজি। তা আমি তরমুজ না কিনে চলে আসছি, আর বাসায় বলছি যে তরমুজ 1.5 সপ্তাহ খাওয়া বন্ধ, তারপরের থেকে খাইলে বেড়ে দেখবা যে দাম অনেক কম, হয়তো বা দেখবা যে 25 টাকায় চলে আসছে আবার। কেন বলছি? কারণ তরমুজ ভাত না, রসুন না, পেঁয়াজ না, যেটা ছাড়া মানুষ চলতে পারবে না। প্রত্যেকটা দোকানে এবং আড়তে পর্যাপ্ত তরমুজ ছিল, তারপরেও সিন্ডিকেটের কারণে দাম বেশি। এই জন্য কিন্তু আমি কিনি নাই, এবং আমি নিশ্চিত যারা এই ভিডিও দেখতেছেন তাদের মধ্যে অনেকেই মনে আছে গত রোজার কথা, সেই সময় তরমুজের দামের কথা। আমরা কিন্তু সেই সময় কিনছিলাম না তরমুজ, এবং অনেক মানুষ একসাথে না কেনার ফলে দেখা গেল সপ্তাহখানেক পরে তরমুজের দাম কমে ওই 45-50 থেকে চলে আসলো 20 টাকা কেজিতে। কারণ কি? তরমুজের ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য ছিল কম, ফান্ডামেন্টাল কোনো রিজন ছিল না যে তরমুজের দাম এত বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পাওয়ার পরেও ডিমান্ড একই থাকবে। তো তখন যদি আপনি চিন্তা করতেন এরকমভাবে যে তরমুজের দাম আজকে 50 টাকা হয়েছে, তাহলে গত 1-1.5 সপ্তাহে তরমুজের দাম 100% বাড়ছে, 25 থেকে 50 হয়েছে, সামনের সপ্তাহে নাজ 75 না হয়ে যায়, এখনই কিনে রাখি 2-3 তাহলে আমি ফ্রিজে রাখি। এমন চিন্তা কিন্তু খুব বেশি মানুষ আমরা করি নাই, যারা মোটামুটি বুঝি। আমরা চিন্তা করছে খাবোই না, না খাইলে কি হয়, ব্যাপারটা এরকম। তো টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারটাই না এরকম, যে আপনি জানেন না যে দাম যে বাড়তেছে, এই দাম বাড়ার পিছনে কোনো কারণ আছে কিনা আদৌ, এই দাম বাড়াটাকে শুধুমাত্র সাময়িক ফ্ল্যাকচুয়েশন বা নয়েজ নাকি, এটা কিন্তু জানেন না। টেকনিক্যাল অ্যানালাইসিস করা এবং 1:2, 1:3, 1:4 এই জাতীয় রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে বেশি মাথা ঘামানো বা এই ওয়েতে ট্রেড করা প্রফিটেবল কোনোদিনও হবে না। আপনি আগামী 5 বছর চেষ্টা করেন, হইলে আমাকে বললেন যে আমি 6 নাম্বার বছরে টানা 1 বছর এই ওয়েতে প্রফিটেবল থাকছি। এটা পসিবল না। এটা আপনি
কন্টিনিউ করতে পারবেন না। এবং ট্রেডিংয়ে যেই ইমেন্স মেন্টাল প্রেশার, ফাইন্যান্সিয়াল প্রেশার, এটা এই ওয়েতে, যেই ওয়েতে আমাদেরকে শেখানো হয়, ক্যারি করা কোনোভাবেই পসিবল না। যারা দেখবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র করেন, অনেক ট্রেড দেখবেন যে 1:2 নিছেন রিস্ক রিওয়ার্ড রেশিওতে, কিছুটা প্রফিটে যাওয়ার পরে কাম ব্যাক করে আবার স্টপ লস হিট করছে, তারপরে আবার উপরে উঠছে। এই এই কাহিনীগুলা রেগুলার চলতে থাকে। আমরা মনে করি যে যখন আমরা ট্রেডিংয়ে আসি নাই তখন আমরা মনে করতাম ট্রেডিংয়ে আমরা একভাবে লস করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আসার পরে আমরা দেখছি ট্রেডিংয়ে কয়েকভাবে লস করা সম্ভব, 3ভাবে লস করা সম্ভব। 1, নেওয়ার সাথেই উল্টা দিকে ট্রেড গেল। 2, নেওয়ার সাথে সাথে একটু প্রফিটে গিয়ে আবার উল্টা দিকে এসে স্টপ লস হিট করলো। আর একটা আছে 3 নাম্বার। অ্যান্ড 3 নাম্বারটা কি, এটা আমি এখন আর বলতেছি না, আপনারা যারা আমাদেরকে ইউটিউবে ভিডিও দেখছিলেন তারা জানেন যে 3 নাম্বার উপায়ে আমরা লস কীভাবে করি। আচ্ছা, তো এখন এই যারা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারাই স্ক্যাল্পিং করে, ডে ট্রেডিং করে এবং একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির পিছনে ছোটে। যারা হচ্ছে আপনাদেরকে ট্রেডিং শেখায় তারা অবশ্যই দেখবেন একটা কথাই, মানে একটা জিনিসে বারবার শেখাবে, টেকনিক্যাল অ্যানালাইসিস। কেন? যাতে আপনারা বারবার স্টপ আউট হন, বারবার আপনার ট্রেড নেন ছাড়েন, নেন ছাড়েন, নেন ছাড়েন। যত বেশি ফ্রিকোয়েন্সি হবে আপনার ট্রেডের, যত বেশি আপনি ট্রেড নেবেন, ঠিক তত বেশি তাদের লাভ, ঠিক তত বেশি তাদের লাভ। আমি যদি আপনাকে আজকে বলি যে ফর এক্সাম্পল যে হচ্ছে আপনার ডলার সামনে উইক হবে, আপনি 0.01 লটে ইউএসডি কিনে রাখেন, কিনে রাখে 1 মাস ভুলে যান, তো আপনার কাছে ব্যাপারটা লাগবে খুবই বোরিং লাগবে এবং মনে হবে যে এর আবার কি যোগ্যতা আছে, এ খালি কিনে বসে থাকতে বলতেছে, ব্যাপারটা এরকম কাছাকাছি লাগবে। কিন্তু যদি আপনাকে কেউ এরকম বলে যে এই অর্ডার ব্লকের কারণে, এই লিকুইডেশন এরিয়ায় এসে এই হওয়ার কারণে একদম স্নাইপার এন্ট্রি, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:6, তাইলে ভাই অনেক কিছু জানে, ভাই একদম পণ্ডিত, ভাই সব বোঝে, মার্কেটের প্রত্যেকটা পিপসের মুভমেন্ট ভাইয়া বলতে পারে, ঠিক আছে? তখন এক্সপার্টাইজ ব্যাপারটা চলে আসে, তখন মানুষ সেটাকে ধরে এক্সপার্টাইজ হিসাবে। আর আমাদের কাছে এই ন্যারেটিভটাই পুশ করা হয় বারবার করে। আমরা চিন্তা করি যে আমিও তার মতো একদিন এরকম ভালো করে ট্রেডিং করব, এই ওয়েতে ভালো করে ট্রেডিং করব। বাট বাস্তবতা হচ্ছে এই ওয়েতে কখনোই আপনার ট্রেডিং সাস্টেইনেবলি করা কখনোই পসিবল না। ফান্ডামেন্টাল আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে। এর কারণটা হচ্ছে কোনো একটা বিল্ডিং যদি ফাউন্ডেশন দেওয়া আছে কয়তলা পর্যন্ত আপনি না জানেন, তাহলে আপনি বলতে পারবেন না যে এই বিল্ডিংটা 3 নাম্বার তলায় গিয়ে ধসবে নাকি 10 নাম্বার তলায় গিয়ে ও টিকে থাকবে। একটা বিল্ডিংয়ে যদি ফাউন্ডেশন খারাপ হয় বা 2 তলা পর্যন্ত হয়, তাহলে পারে ওই বিল্ডিংটা হয়তো সর্বোচ্চ 2nd ফ্লোর বা 3 তলা পর্যন্ত হইতে পারে, সর্বোচ্চ টিকে থাকতে পারে, সর্বোচ্চ, তার বেশি টিকে থাকতে পারবে না যদি আপনি ফাউন্ডেশন সম্পর্কে না জানেন। আপনি যদি এখন 4 নাম্বার ফ্লোরের ফ্ল্যাটটা কিনে বসে থাকেন, তো বিল্ডিংয়ের সাথে সাথে আপনিও যাবেন। কিন্তু আপনি যদি একটা জানেন যে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেওয়া আছে 10 তলা পর্যন্ত, 10th ফ্লোর বা 11 তলা পর্যন্ত দেওয়া আছে, তাহলে আপনি 11 নাম্বার ফ্লোর পর্যন্ত ফ্ল্যাটে থাকতে পারবেন। অর্থাৎ আপনাকে ফাউন্ডেশনটা জানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস মাথায় রাখবেন, সর্বোচ্চ গেলে 20%, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস সর্বোচ্চ গেলে 20%, কিন্তু যেই ওয়েতে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসকে ব্যবহার করতে চান ওইটা ওর কাজ না, ওইটা ওর কাজই না, ওইটা ওর কাজই না। স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং 100% ফেল রেট, গ্যারান্টি দিলাম। 1 মাসটা প্রফিটেবল থাকতে পারে, 2 মাস থাকতে পারে, সাস্টেন করতে পারবে না কেউ। যারা প্রফেশনাল ট্রেডার আছে এরা পাগল না, যারা 5 মিনিটের ব্যবধানে 1 মিলিয়ন 2 মিলিয়ন টাকা লাগাবে। এই যে কিছুদিন আগে হচ্ছে ARK ইনভেস্ট, আপনারা হয়তো বা চিনতে পারেন কেউ কেউ, ক্যাথি উড,
যে ওই ইনভেস্টমেন্ট ফার্মের সিইও, সে হচ্ছে কয়েনবেজে কতশো মিলিয়ন জন স্টকটা কিনছে কয়েনবেজের স্টক। এখন তারা কি স্ক্যাল্পিং করতে বসবে, ডে ট্রেড করতে বসবে? না, তার একটা ওভারঅল আইডিয়া নিয়ে চলতেছে যে হ্যাঁ 1 বছর পরে বিটকয়েন বা ক্রিপ্টোর মার্কেট ভালোর দিকে যাবে, এবং কয়েনবেজের যেরকম ইউজার সংখ্যা বা ওদের যেই ইনফ্রাস্ট্রাকচার বা যে ম্যানেজমেন্ট সেটা অনেক বেশি সাস্টেইনেবল, যেটা 1 বছর পরে ওই কোম্পানির প্রফিট গ্রোথ দিবে অনেক বেশি, যার ফলে আমার ইনভেস্টমেন্ট করা স্টকটা দাম বাড়বে এবং আমি ভালো প্রফিট করতে পারবো। কেউ পাগল না যে শুধু দাম দেখে কোটি কোটি টাকা স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং করতে বসবে। আপনার $100 আছে, তাই আপনি $2 $3 করে রিস্ক নিয়ে নিয়ে চেষ্টা করতে পারবেন, কিন্তু 5 মিনিটে একটা ক্যান্ডেলে যদি $200 লস হয় আপনার, আপনার নিজের টাকা না, ধরেন আমি আপনাকে টাকা দিলাম এবং বললামও যে লস করেন, প্রবলেম নাই কোনো, আপনার তারপরও জ্বর চলে আসবে। এটা হচ্ছে সত্য কথা, এটা মানতে হবে আপনাকে। আর স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। কোনো একটা স্পেসিফিক টাইম ফ্রেম, কোনো একটা স্পেসিফিক অ্যাসেট ক্লাস, যেরকম কারেন্সি বা গোল্ড, বা আমি গোল্ড ট্রেড করি বা আমি বিটকয়েন ট্রেড করি, এই ধরনের কথাবার্তার ভিতরে যাওয়া যাবে না। আপনাকে ওভারঅল ট্রেড করতে হবে, আপনাকে থাকতে হবে ফ্লেক্সিবল। আপনি কখনো নির্দিষ্ট একটা কনসেপ্টের উপরে, নির্দিষ্ট টাইম ফ্রেমের উপরে কখনোই আপনি এখানে প্রফিটেবল থাকতে পারবেন না লং টার্মে। আপনাকে ডাইভার্সিফাইড করা শিখতে হবে। এই কথাগুলো এক শব্দে বোঝানো কঠিন। এখন শেষ কথা, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বাস্তবতা সম্পর্কে। মান্থলি আপনাদের প্রফিট টার্গেট রাখা উচিত 3 থেকে 5%। ফোকাস করা উচিত ম্যাক্রো ইকোনমিক্সে। ম্যাক্রো ইকোনমিক্স বলতে যারা অর্থনীতি পড়ছেন তারা জানেন কি জন্য বলে, সামষ্টিক না ব্যষ্টিক সম্ভব, ঠিক আছে, যত সময় ব্যষ্টিকই বলে। তো এই ম্যাক্রো ইকোনমিক্স বলতে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি স্টক ট্রেড করেন, বাংলাদেশ করেন, বিদেশ করেন, কিচ্ছু কোনো যায় আসে না, সব দেশে কম বেশি ঠিক আছে আমি মনে করি। তাহলে পারে ওই স্টক বা কারেন্সি বা দেশ, এটার ফান্ডামেন্টালটা আপনাকে বুঝতে হবে, ভিত্তিটা আপনাকে বুঝতে হবে, আপনার কাছে রিজন থাকতে হবে, শক্তপোক্ত কংক্রিট রিজন থাকতে হবে যে কেন বাড়বে এটা। ওই দাম কোনো রিজন হতে পারে না, প্রাইস, চার্ট, লিকুইডিটি, অর্ডার ব্লক, ফাও ফাও কথাবার্তা বলে এগুলা আর নিজেদের টাকা পয়সার সময় নষ্ট করেন না। আমি যে ভিডিওটা এখন দিচ্ছি, এই ভিডিওটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। অ্যাটলিস্ট আমি একটুকু তো আশা করবো যে এই ভিডিও দেখার পরের থেকে লস করলেও লসের গতি হয়ে যাবে 10 থেকে 15 গুণ স্লো। ইয়ারলি রিটার্ন আপনার থাকা উচিত 40 থেকে 60% যদি ট্রেডিং করতেছেন। এর বেশি ট্রেডিং থেকে আর্ন করার চিন্তা করলে পারে যেটা হবে যে আপনার ট্রেডিং ক্যাপিটাল অনেক বেশি এক্সপোজড হয়ে যাবে। 30% ড্র ডাউন, 40% ড্র ডাউন, ঠিক আছে, এই কাহিনীগুলো হবে। যে কাহিনীগুলা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমার জীবনেও হবে না, হয়ও নাই, হবেও না, কারণ আমি বাস্তবতা বুঝি। আমি বুঝি একটা $100 অ্যাকাউন্ট থেকে মাস শেষে $50 বের করা সম্ভব না। আমি বুঝি যে $200 একটা অ্যাকাউন্ট থেকে $200 একটা অ্যাকাউন্টে থেকে মাসে $20 প্রফিট করা মানে মান্থলি 10% প্রফিট করা, যেটা নিজেই আনসাস্টেইনেবল। টিকে থাকবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনার কাছে মনে হবে যে $200 ডিপোজিট করছি আর মাত্র $20 প্রফিট নেব, ট্রেডিং করে আমার লাভটা কি? যদি মনে হয় যে লাভ নাই, তাহলে পরে বাদ দিয়ে দেন, টাকা নষ্ট করার দরকার নেই আর। কিন্তু যদি মনে করেন 200-কে 400, 400-কে 600 বানাবেন, এটা ইম্পসিবল ব্যাপার, এটা একদমই ইম্পসিবল ব্যাপার। আমি আপনাকে আন্তরিকভাবেই বলতেছি, এটা একদমই ইম্পসিবল ব্যাপার। আমি চাইলে পারি ঠিক এই ওয়েতে মাসের পর মাস প্রফিট করে যাইতে পারতাম, কোনো সমস্যা ছিল না আমার। কিন্তু আমি দেখতেছি আমার লাভ হয়েছে $60,
ওই মানুষটা লস করছে $200, লাভ নাই তো কোনো লাভ নাই। তাহলে পারে কি হইলো, আমার ঘরে টাকা আসতেছে ঠিক আছে, কিন্তু তার তো অনেক বেশি লস হয়ে যাচ্ছে, আর এটা তো সাস্টেনেবল না। সব মিলায়ে এই কাজটা ঠিকও না। তো এই জন্যই আমি একদম খোলামেলাভাবে বলতেছি যে কারো সিগন্যাল নেওয়ার দরকার নেই, কোনো লাভ নেই। যার সিগন্যাল নেন লসই হবে। সিগন্যাল জিনিসটা যে চোখে আপনারা দেখেন, ওই চোখে যেখানে যেখানে আপনারা সিগন্যাল নিতে যাবেন, আপনাদের চোখে আপনি যা দেখেন ঠিক সেই ওয়েতে আপনাকে সিগন্যাল দেওয়া হবে। কারণ অন্য কোনো ন্যারেটিভ আপনার কাছে পুশ করলে পারে আপনি নিজেই গ্রহণ করবেন না, আর কেউ পুশ করবেও না। কারণ এতে তাদের লাভ নাই কোনো, তারা এতে তাদের লসই বেশি, প্রফিট খুব কম। তাই আপনাদের কাছে কখনোই কেউ ওই ওয়েতে সিগন্যাল দিবেই না। সিগন্যাল বলতে আপনারা যেটা বুঝেন ওটা কখনো দিবেই না। যদি কিছু একটা এক্সিস্ট করতো, যারা অলরেডি 5 বছর ট্রেডিংয়ে আছেন, আপনার মনে হয় যে পৃথিবীতে এত কঠিন কাজ থাকা সম্ভব যেটা 5 বছরেও কোনো কিছুই ক্র্যাক করা সম্ভব হয়নি? 5 বছরে ক্র্যাক হয়ে যাইতো যদি আপনাকে শুরু থেকে সঠিক জিনিসটা বোঝানো হতো। কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত পুরা বিশ্বের সকল ইনফ্লুয়েন্সার, এডুকেটর, ব্রোকার সবাই একভাবে কাজ করতেছে শুধুমাত্র তাদের লাভের জন্য আর আপনাকে ভুল বোঝানোর জন্য। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে আপনি যেই রেটে টাকা হারাইছেন সেটা সিস্টেমেটিক ওয়েতে আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। এই রেটে কখনোই টাকা আপনার কাছে আর ব্যাক করবে না। আপনাকে ধৈর্যশীল হইতে হবে, বাস্তবতা বুঝতে হবে। একটা জমি কিনলে যে কোনো জায়গায় বাৎসরিক রিটার্ন সর্বোচ্চ সম্ভব 40%, সর্বোচ্চ হাইস্ট লেভেল। একটা ফ্ল্যাটে টাকা লাগাইলে সর্বোচ্চ রিটার্ন বাৎসরিকভাবে সম্ভব 25% আমার ক্যালকুলেশনে, ফ্ল্যাট ইনভেস্টমেন্টে। রিয়েল এস্টেটের চাইতে বেশি ইনভেস্টমেন্ট মানে বেশি রিটার্ন আর কোনো বিজনেস দেয় না। কিন্তু স্টক বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আসলে পারে দেখা যায় যে আপনি এর চাইতেও কিছু বেশি রিটার্ন পাইতে পারেন, পাবেন না এরকমটা বলতেছি না, বাট আপনার গ্রিড বা লোভ এইটাকে আপনাকে আগে সামলাইতে হবে। এবং ব্রোকার, এডুকেটরস এদের সাথে আপনার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই মান্থলি 3 থেকে 5% রিটার্ন আশা করতে হবে, বছরে 40 থেকে 60%। স্মল লট সাইজ নিতে হবে, লট সাইজ নিতে হবে খুবই কম। আর চেষ্টা করবেন কাজ করার ভেরিফাইড ব্রোকারদের সাথে। এখন ভেরিফাইড ব্রোকারদের সাথে মনে করেন যেই পরিমাণে আপনার ইনিশিয়াল ডিপোজিট করতে হয় বা ইনিশিয়াল ডিপোজিট অনেক বেশি হওয়ার পরেও সামান্য যা প্রফিট দেয় ওই প্রফিটটা মানে কি বলে আপনাদের কাছে কিছু মনেই হবে না, মনে হবে যে খুবই কম। কারণ লেভারেজ দেয় না, ওরা লেভারেজ দেয় খুবই কম লেভারেজ দিবে। সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 2x বা 4x এই সর্বোচ্চ লেভারেজ, তাও অনেক ভেরিফিকেশনের পরে, ঠিক আছে। তো তারা চাই যে হচ্ছে তারা মার্কেটিংয়ে খরচ করবে না, তাদের কাছে মানুষ আসুক, ট্রেড করুক, প্রফিট করুক, টিকে থাকুক, ঠিক আছে। কিন্তু ওই ব্রোকারগুলোর নামও আমরা শুনি নাই অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ মানুষ 99% মানুষ নামও শুনে নাই। তো এখন যারা হচ্ছে আপনার এই জাতীয় ব্রোকার টোকারে কাজ করেন, এক্সনেস, আইসি মার্কেট বা হাবিজাবি, আইসি মার্কেট কিন্তু তুলনা করলে এক্সনেসের চাইতে ভালো। কারণ আইসি মার্কেট নিজেদেরকে দাবি করে ট্রু ইসিএন ব্রোকার, অর্থাৎ ওদের ওখানে আপনি যে কোনো ট্রেড যদি প্লেস করেন তাহলে সেটা সরাসরি ওরা লিকুইডিটি প্রোভাইডার্সের কাছে পাঠাই দেয়, ঠিক আছে। ইলেকট্রিক কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি এদের কাছে অর্ডারটা পৌঁছাই দেয়। যার ফলে কি হয় যে ওরা ওটিসি ট্রেড করে না, এমনটা ওরা ক্লেইম করে, ঠিক আছে, ওটিসি গেইন করে না। যেরকম এক্সনেস সরাসরি বলেই দিচ্ছে যে আমরা ইন্টারনালি লিকুইডিটি মানে হ্যান্ডেল করি, ইনহাউস সব কিছু, ইনহাউস লিকুইডিটি, ঠিক আছে। কিন্তু আইসি মার্কেট বলে যে না আমরা ইসিএন ব্রোকার, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এক্সনেস জাতীয় ব্রোকারদের সাথে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বেশি। তার মানে এই না যে এক্সনেস আমাদেরকে ধোকা দিয়ে চলে যাবে যখন তখন, ঠিক আছে, তার কোশ্চেন চলে যাবে, ব্যাপারটা এরকম না। ওরাও অনেক বেশি রেগুলেটেড, বড় বড় বিশেষ করে এক্সনেসও অনেক টায়ার 1 রেগুলেটর দ্বারা রেগুলেটেড।
তো ওরা চাইলে পারে বেশি কিছু করতে পারে না, বাট এটা সবসময় সত্য কথা যে ব্রোকারদের সাথে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অলওয়েজ বিদ্যমান। এক্সচেঞ্জের সাথে একটু বেশি, আইসি মার্কেটের সাথে একটু কম। আমার মনে হয় যে আইসি মার্কেট হাইব্রিড মডেলে চলে, অর্থাৎ যারা ই বুক ট্রেডার বা যারা প্রফিট করে ওদের ট্রেডগুলো ওরা পাঠায় দেয় সরাসরি লিকুইডিটি প্রোভাইডার্সের কাছে, আর যাদের ব্যাপারে ওরা শিওর যারা বি বুক ট্রেডার 95% ট্রেডার, এই বি বুক ট্রেডারকে ওরা নিজেদের মধ্যে ইন হাউস রাখে, ইন্টারনালি হ্যান্ডেল করে, কারণ জানেই যে এরা দিন শেষে আমাদের কাছে টাকাটা দিয়েই যাবে। তাহলে এদেরকে ধরে রাখলে পারে, এদেরকে এইভাবে হ্যান্ডেল করলে পারে আমাদের প্রফিট বেশি। আর এই বুক ট্রেডারকে যদি আমরা ইন হাউস হ্যান্ডেল করতে যাই তাহলে পারে এরা প্রফিট করতেছে এবং এরা প্রফিট করবে এবং এই প্রফিটের টাকা আমার ঘর থেকে দেওয়া লাগবে। তাই এদের অর্ডারগুলো ওরা পাঠাই দেয় হচ্ছে লিকুইডিটি প্রোভাইডারের কাছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আমি চেষ্টা করছি যতটা পারা যায় সহজ ভাষায় এই ভিডিওটা করা, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। কারণ ভিডিওটা আমি খুব বেশি যে প্রস্তুতি নিয়ে করছি এরকম না, সর্বোচ্চ হয়তো বা 15 কি 20 মিনিটের প্রস্তুতি নিয়ে আমি ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি। তো দেখা যাক, যদি ভিডিওতে কারোর উপকার হয় আমাকে জানাবেন ইনবক্সে। খারাপ লাগার কথা না আশা করি, আর লাগলে পারে ঠিক আছে, অ্যাভয়েড করবেন, সমস্যা নেই। আল্লাহ হাফিজ।